নমস্কার। আজকের আলোচনার বিষয় হচ্ছে ভারতীয় নাগরিকত্ব আইন ১৯৫৫ সালের যেটা আইন রয়েছে সিটিজেনশিপ অ্যাক্ট 1955। ভারতীয় নাগরিকত্ব অর্জন, বাতিল ও নিয়ন্ত্রণ সম্পর্কিত এই আইন ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ ১১ ধারা অনুসারে সংসদকে এই অধিকার প্রণয়ন করা হয়েছে, যার অধিকারের ভিত্তিতে সংসদ এই আইন বানিয়েছেন। এই আইন কার্যকর হয় ৩০শে ডিসেম্বর ১৯৫৫। এই আইনকে ভারতীয় নাগরিক অর্থাৎ কে ভারতীয় হবে, নাগরিক হবে, অথবা কোনো ভারতীয় নাগরিক কিভাবে তার নাগরিকত্ব হারাবেন অথবা অর্জন করবেন কোনো বাইরের ব্যক্তি, সম্পূর্ণ পদ্ধতি এবং প্রসিডিওর এই আইনে বলে দেওয়া হয়েছে। সাংবিধানিক ভিত্তি কী রয়েছে এই আইনে যদি আমরা দেখি, তাহলে সংবিধানের প্রাসঙ্গিক অনুচ্ছেদগুলো হচ্ছে ৫ থেকে ১১ সংবিধানের দ্বিতীয় ভাগে সম্পূর্ণরূপে নাগরিকত্ব নিয়ে পুরো বর্ণনা করা হয়েছে। ধারা ৫ অনুযায়ী নাগরিকত্বের প্রাথমিক বিধান অর্থাৎ ভারত ভাগের সময় যারা ভারতবর্ষে বসবাসকারী ছিলেন তাদের নাগরিকত্ব দেওয়ার জন্য ধারা ৫ তখন ছিল, এখনও আছে। অনুচ্ছেদ ৬ ভাগ পাকিস্তান থেকে আগত ব্যক্তিদের জন্য নাগরিকত্ব ব্যবস্থা রয়েছে। অনুচ্ছেদ ৭-এ ভাগ পাকিস্তানে যে সমস্ত ভারতীয় চলে গেছেন পুনরায় ফিরে এসছেন তাদের নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা রয়েছে ধারা ৭-এ। আর অনুচ্ছেদ ৮-এ বিদেশে বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিদের নাগরিকত্ব দেওয়ার আলোচনা করা হয়েছে। অনুচ্ছেদ ৯-এ বিদেশি নাগরিকত্ব গ্রহণের প্রভাব কী হতে পারে তা বলা হয়েছে। যেমন ধরুন, কোনো ভারতীয় যদি বিদেশে নাগরিকত্ব গ্রহণ করে তাহলে সেই ক্ষেত্রে তার নাগরিকত্ব ক্যান্সেল করা হতে পারে। আর অনুচ্ছেদ ১০ নাগরিকত্বের ধারাবাহিকতার কথা বলে, এবং ১১ আমরা দেখলাম একটু আগে, যার উপর ভিত্তি করে এই নাগরিকত্ব আইন ১৯৫৫ সালের আইন বানিয়েছেন ভারতীয় সংসদ। তো এবার নাগরিকত্ব আইন ১৯৫৫ সালের যে আইনটা, সেই আইনে কোন কোন ধারাগুলো গুরুত্বপূর্ণ রয়েছে আমরা দেখব। ধারা ৩ জন্মসূত্রে নাগরিকত্ব দেওয়ার কথা বলে। ধারা ৪ বংশসূত্রে নাগরিকত্ব দেওয়ার কথা বলে। ধারা ৫ নিবন্ধনের মাধ্যমে অর্থাৎ রেজিস্ট্রেশনের মাধ্যমে নাগরিকত্ব পাওয়ার আলোচনা করা হয়েছে। ধারা ৬ স্বাভাবিকরণের মাধ্যমে নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে। ধারা ৭-এ নতুন ভূখণ্ড সংযুক্তির মাধ্যমে নাগরিকত্ব দেওয়া যেতে পারে। ধারা ৮-এ নাগরিকত্ব ত্যাগ করলে কি হবে। ধারা ৯-এ বলা হয়েছে বিদেশি নাগরিকত্ব গ্রহণের নাগরিকত্ব সমাপ্তি হতে পারে। এবং ধারা ১০-এ নাগরিকত্ব হরণ অর্থাৎ কোনো অবৈধ বা বেআইনি কাজ করলে সেই ক্ষেত্রে সেই ব্যক্তির নাগরিকত্ব হরণ করতে পারে সরকার। এবং ধারা ৭-এর এ থেকে ৭-এর ডি পর্যন্ত ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া সম্পর্কিত বিধান দেওয়া হয়েছে। এবার আমরা দেখব যে এক এক করে ধারা ৩-এ এই নাগরিকত্ব আইনের ১৯৫৫ সালের আইনের ধারা ৩-এ কী বলা হয়েছে। বিভিন্ন সময়ে বিভিন্ন নিয়ম, যেমন ধরুন ২৬শে জানুয়ারি ১৯৫০ থেকে ১লা জুলাই ১৯৮৭ পর্যন্ত ভারতে জন্মগ্রহণকারী প্রত্যেক ব্যক্তি নাগরিক হতে। এবার দেখুন, ১লা জুলাই ১৯৮৭ থেকে শুরু করে ৩ ডিসেম্বর ২০০৪ পর্যন্ত পিতা বা মাতার একজন ভারতীয় নাগরিক হতে হতো। ৩ ডিসেম্বর ২০০৪ থেকে এখন পর্যন্ত একজন অভিভাবক ভারতীয় নাগরিক হতে হবে। অপরজনকে অবৈধ অভিবাসী হওয়া চলবে না, তাহলে জন্মসূত্রে কোনো ব্যক্তি নাগরিকত্ব পাবে না। বংশসূত্রে নাগরিকত্ব কী করে পাবেন? ধারা ৪ মতে বিদেশে জন্মগ্রহণকারী ব্যক্তির নাগরিকত্ব পিতা বা মাতা ভারতীয় নাগরিক হলে নাগরিকত্ব পাওয়া যায়, তবে তার জন্য ভারতীয় দূতাবাসে জন্ম নিবন্ধন আবশ্যক। গুরুত্বপূর্ণ মামলা হচ্ছে স্টেট অফ উত্তরপ্রদেশ ভার্সেস রহমতুল্লাহ। এই কেসটাতে নাগরিকত্ব নির্ধারণের বৈধ নথির গুরুত্ব তুলে ধরা হয়েছে। নিবন্ধনের মাধ্যমে নাগরিকত্ব অর্থাৎ রেজিস্ট্রেশনের মাধ্যমে যে নাগরিকত্বের কথা বলা হয়েছে সেটা ধারা ৫-এ পাবো। যারা আবেদন করতে পারেন তারা হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত কোনো ব্যক্তি, ভারতীয় নাগরিকের স্বামী বা স্ত্রী, অপ্রাপ্তবয়স্ক কোনো সন্তান,
অথবা ওভারসিজ সিটিজেন্স অফ ইন্ডিয়া নির্দিষ্ট ক্ষেত্রে করতেও পারে। শর্ত হচ্ছে নির্দিষ্ট সময়ে ভারতে বসবাস করতে হবে। স্বাভাবিকরণের মাধ্যমে নাগরিকত্ব পাওয়া যেতে পারে ধারা 6 মতো। কেমন করে পাবেন? ধরুন, বিদেশি নাগরিকত্ব পেতে পারেন যদি নির্দিষ্ট সময় ভারতে বসবাস করেন, সৎ চরিত্রের অধিকারী হন, অষ্টম তপশিলিভুক্ত ভাষার জ্ঞান থাকে। যেমন অষ্টম তপশিলিতে 22টা ভাষার লিস্ট করে দেওয়া হয়েছে, সেই 22টা ভাষার মধ্যে যে কোনো একটা জানতে হবে। ভারতে বসবাসের ইচ্ছা থাকতে হবে, তাহলে সেই ব্যক্তিকে স্বাভাবিকরণের মাধ্যমে নাগরিকত্ব দেওয়া যেতে পারে। গুরুত্বপূর্ণ মামলা হচ্ছে লুইস ডি আর ভার্সাস ইউনিয়ন অফ ইন্ডিয়া। এখানে বিদেশিদের ভারতে থাকার অধিকারকে মৌলিক অধিকার না বলে মন্তব্য করেছেন আদালত। অর্থাৎ কোনো বাইরের ব্যক্তি বা কোনো বিদেশি ভারতে এসে মৌলিক অধিকার রূপে নাগরিকত্ব পেতে পারেন না। নাগরিকত্ব পাওয়াটা তাদের মৌলিক অধিকার না, এই কথাটাও কোর্ট বলেছে। ভূখণ্ড সংযুক্তির মাধ্যমে নাগরিকত্ব কিভাবে পাবো? দেখুন, ধারা 7-এ এটা বলা হয়েছে, নতুন অঞ্চল ভারতের সঙ্গে যুক্ত হলে সেই অঞ্চলের বাসিন্দাদের নাগরিকত্ব নির্ধারণ করে কেন্দ্র সরকার। যেমন গোয়া, দমন, দিউ ভারতের অন্তর্ভুক্ত হওয়ার পর নাগরিকত্ব প্রদান করা হয়েছে। নাগরিকত্ব হারানোর পদ্ধতি ধারা 8, 9 এবং 10-এ বলা হয়েছে। ধারা 8-এ রয়েছে রিনাউন্সিয়েশন, অর্থাৎ ত্যাগ করে দেওয়া। স্বেচ্ছায় কোনো ব্যক্তি ভারতের নাগরিকত্ব ত্যাগ করলে সেটা ধারা 8 মধ্যে হবে। ধারা 9-এ রয়েছে টার্মিনেশন, বিদেশি নাগরিকত্ব গ্রহণ করলে ভারতীয় নাগরিকত্ব অটোমেটিক বা নিজে নিজেই নষ্ট হয়ে যাবে বা সমাপ্তি ঘটে যাবে। এবং ধারা 10-এর মতে ডিপ্রাইভেশন ঘটবে, অর্থাৎ ভারত সরকার চাইলে কোনো ব্যক্তি যদি প্রতারণা করে ভারতের সাথে, কোনো রাষ্ট্রবিরোধী কাজে লিপ্ত থাকে, তাহলে সেই ক্ষেত্রে সেই ব্যক্তির নাগরিকত্ব ডিপ্রাইভ করা যেতে পারে অথবা হরণ করা যেতে পারে। গুরুত্বপূর্ণ সংশোধনী আমরা দেখব। আপাতত 4টে সংশোধনী হয়েছে, তার মধ্যে 3টে গুরুত্বপূর্ণ। যেটা 1986 সালের সংশোধনীতে জন্মসূত্রে নাগরিকত্বকে কঠোর করা হয়। 2003 সালে সংশোধনের মাধ্যমে ইললিগাল মাইগ্রেন্ট, অর্থাৎ বেআইনি যারা অভিবাসী, তাদের ধারণা সম্পর্ক এখানে যুক্ত করা হয়। এনআরসির ভিত্তি তৈরি করা হয় এবং ওসিআই ব্যবস্থা চালু করা হয়। ওসিআই অর্থাৎ ওভারসিজ সিটিজেন্স অফ ইন্ডিয়া, এনআরসি অর্থাৎ ন্যাশনাল রেজিস্টার এর কথা রয়েছে। তারপরে 2019 সালের সংশোধনের মাধ্যমে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পাস হয়, যেখানে নির্দিষ্ট সংখ্যালঘুদের দ্রুত নাগরিকত্বের ব্যবস্থা করা হয়েছে। আমরা দেখব এটা একটু পরেই। নাগরিকত্ব সংশোধনী আইন 2019-এর যে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সেটা কোন কোন সম্প্রদায়কে অন্তর্ভুক্ত করে? যেমন হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি, খ্রিস্টান, এই সমস্ত সম্প্রদায়ের ব্যক্তিরা সিএএ এর মধ্যে আসবেন। যেসব দেশ থেকে পাবেন, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ ইত্যাদি, এই 3টে দেশের মধ্যে থেকে কোনো ব্যক্তি যদি ধার্মিকভাবে অত্যাচারিত হয়, তাহলে সেই ক্ষেত্রে এই উপরে দেওয়া হিন্দু, শিখ ইত্যাদি যে কোনো সম্প্রদায়ের ব্যক্তি ভারতে এসে সিএএ এর মাধ্যমে নাগরিকত্ব চাইতে পারে। মূল বৈশিষ্ট্য হচ্ছে নাগরিকত্ব পাওয়ার জন্য 11 বছরের পরিবর্তে 5 বছরের বসবাসের শর্ত, অর্থাৎ আপনাকে 5 বছর কমসে কম থাকতে হবে। সিএএ নিয়ে বিতর্ক, মামলা। সমর্থকদের মতে এটা নির্যাতিত সংখ্যালঘুদের সুরক্ষা দেন, অন্যদিকে সমালোচকদের মতে ধর্মের ভিত্তিতে বৈষম্যের অভিযোগ। গুরুত্বপূর্ণ মামলা হচ্ছে ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ ভার্সাস ইউনিয়ন অফ ইন্ডিয়া, যেটা বর্তমানে পেন্ডিং রয়েছে। সিএএ এর সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করা হয়, বর্তমানে মামলাটি পেন্ডিং রয়েছে, সুপ্রিম কোর্টেও বিচারাধীন। ওসিআই অর্থাৎ ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া, ধারা 7-এর এ থেকে 7-এর ডি পর্যন্ত এই বিষয়ে বর্ণনা করা হয়েছে। ওসিআই কার্ডধারীরা জাপান আজীবন ভিসা পাবেন, ভারতে কাজ ও পড়াশোনার অনুমতি পাবেন। যেটা পাবেন না সেটা হচ্ছে ভোটাধিকার, সাংবিধানিক পদে অধিষ্ঠিত হতে পারবেন না এবং কৃষি জমি কেনার অধিকার পাবেন না। গুরুত্বপূর্ণ মামলাসমূহ আমরা প্রায় আলোচনা করলাম, আপনারা চাইলে দেখে নিতে পারেন। উপসংহারে আমরা দেখব যে নাগরিকত্ব আইন 1955 সালের ভারতের নাগরিকত্ব নির্ধারণের মূল আইন। এই আইন নির্ধারণ করে কে ভারতীয় নাগরিক, কিভাবে নাগরিকত্ব অর্জিত হবে, কিভাবে নাগরিকত্ব হারানো যাবে
এবং ওসিআই সংক্রান্ত আরও অন্যান্য অধিকার। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এটা সাংবিধানিক আইন, ইউপিএসসি ও বিচার বিভাগীয় পরীক্ষা, ভারতীয় রাজনীতি ও প্রশাসন অধ্যয়নে কাজে লাগে। যারা অ্যাকাডেমিক্সে রয়েছেন তাদের জন্য এটা অত্যন্ত জরুরি একটা বিষয়। ধন্যবাদ।